জজবাত 24 বাংলা। আর এই মুহূর্তে আমরা আছি ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, দমদম। আর কারণ অবশ্যই প্রিমিয়ার পরবাসী আর মন্টেক রয় সাহা পরিচালনায় সবুজ বন্ধন এবং কিঞ্জল অভিনীত ছবি পরবাসী। আসুন কথা বলে নিই যারা কলা কুশলী আছে তাদের সঙ্গে, এবং তার স্টোরি লাইন সম্পর্কে, পরবাসী স্টোরি লাইন সম্পর্কে একটু তথ্য আপনাদেরকেও জানাবো। এই মুহূর্তে জজবাত 24 বাংলাতে আমরা আছি অভিনেতা পরিচালক দেবদূত ঘোষের সাথে কথা বলে নেব। দেবদূতদা, পরবাসী ছবি তুমি দেখতে এসছো এখানে, কিঞ্জল এবং সবুজ এরা কাজ করছে এবং অন্যান্য তোমার পরিচিত মানুষরা রয়েছে, কি বলবো? কিঞ্জল, সবুজ, লোকনাথ দে, দেবপ্রতিম দাশগুপ্ত, এদের আমি কি বলবো, ভক্ত। হ্যাঁ, তাদের অভিনয় আমি ফলো করি বিভিন্ন মাধ্যমে, ফিল্মে হোক, ওটিটিতে হোক, থিয়েটারে হোক। আমি তাদের কাজ খুব মন দিয়ে দেখি এবং আমার আশা এই ছবিটা যতখানি দেখে ফেললাম, আমার মানে এত ভালো কোয়ালিটি একটা ছবি, তার পিকচারাইজেশন, ত্রিপুরাতে এত সুন্দর ব্যাকড্রপে শ্যুট করা, ত্রিপুরার সঙ্গে আমার নারীর যোগ, কারণ আমি হাতি নিয়ে ছবি করতে গিয়ে গোটা ভারতবর্ষ ঘুরতে হয়েছে। ত্রিপুরার মানুষের সহযোগিতাতেই আমার সেই চেষ্টাটা সম্পূর্ণ হয়েছিল। আদরিনী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের 150 বছরে আমি এই ছবিটা করেছিলাম, খুব বেশি দিন আগে নয়। আর যেটা আছে সেটা হলো এই এই যে গল্পটা দেখছি, মানে হিন্দু মুসলমান সমস্যা, আমি এটাকে সমস্যা হিসেবে দেখি না। আমি মনে করি যে এখনো বহু মানুষ আছেন যারা এই দেশভাগকে সমর্থন করেন না, হিন্দু মুসলমান, সংখ্যালঘু সংখ্যাগুরুদের মধ্যে বিরোধ পছন্দ করেন না। এবং আমার মনে হয় হিন্দু আর মুসলিম হলো একটা মানুষের দেহের দুটো হাত। একটা হাত কেটে গেলে মানুষের যেমন বাঁচতে কষ্ট হবে, এমনি দুটো হাত থাকলে একটা মানুষকে বুকে জড়িয়ে ধরতেও আরাম হবে। তো সেই জন্যে আমরা চাই হিন্দু মুসলিমের যে সহাবস্থান সেটা বজায় থাকুক, আর পারস্পরিক হিংসা ভুলে গিয়ে দেশ কিভাবে এগোতে পারে, বিদ্যুতের দাম, চালের দাম, পেট্রোলের দাম কি করে কমতে পারে। আমাদের রাজ্যে তো একেবারেই সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, সেখানে স্কুলে স্কুলে বাচ্চারা মিড ডে মিলের খাবার চুরি হচ্ছে, বাচ্চারা যাতে ফিরে আসতে পারে, স্কুলে খাবার পায়। আমরা এইসব বিষয় নিয়ে যদি ভাবি, কি করে পশ্চিমবঙ্গে আবার শিল্প আসবে, তাই নিয়ে যদি ভাবি, তাহলে পশ্চিমবঙ্গ ক্রমশ যে বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে, ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা আর পশ্চিমবঙ্গে থাকার পরিকল্পনা, তাদের যৌবন, তাদের প্রেম, তাদের যৌবনোত্তর জীবনের যে পরিকল্পনা থাকে, আমরা যেটা ছোটবেলায় ভেবেছি পড়াশোনা করতে করতে, সেটা যে করছে না, সেই হতাশাটা কাটবে এবং পশ্চিমবঙ্গে আবার একটা সুন্দর পরিবেশ ফিরে আসবে। সেইখানে আমাদের এই পরবাসী ছবিটার অবশ্যই একটা যৌক্তিকতা তো আছেই। শেষ দুটো প্রতিক্রিয়া তোমার নেব। বুম্বাদা, বা আমাদের বাংলার অন্যতম সেরা অভিনেতা, পদ্মশ্রী প্রাপক, তোমাদের আর্টিস্ট ফোরামের সঙ্গেও যুক্ত, কি বলবো? বোমাদার জন্ম মাস এবং মানে সেপ্টেম্বর মাসের কথা বলছি, এবং সৌমিত্রদার ছেলের জন্ম মাসের খুব কাছাকাছি আর কি। তো সৌমিত্রদা বোমাদাকে নিজের ছেলেই মনে করতেন, আমরাও বোমাদাকে আমাদের বড় ভাই মনে করি। নিজের পরিবারের বড় ভাই যদি পদ্মশ্রী পায়, সেটা যতটা গর্বের, ততটাই আমাদের কাছে গর্বের। এবং এই ভালো লাগা প্রকাশ করা কথায় খুব মুশকিল, কারণ একেবারে ব্যক্তিগত ভালো লাগা প্রকাশ করার থেকে মানে বলতে গেলে চোখে জল আসে। বোমাদাকে আমাদের সবার প্রণাম। বোমাদাকে আমরা সবাই খুব ভালোবাসি এবং বোমাদা দীর্ঘদিন অভিভাবক হিসেবে আমাদের মাথার উপর থাকুন। বাংলা ইন্ডাস্ট্রি কি করে এগোতে পারে, কি করে ইনভেস্টমেন্ট বাড়তে পারে, কি করে কোয়ালিটি কাজ তৈরি হতে পারে, এই ব্যাপারে দীর্ঘদিন উনি ওনার জীবনটা ব্যয় করেছেন। আরো বহুদিন আমাদের মাথার উপর থাকুন, এটাই চাই। শেষ কথা, তোমার প্রতিক্রিয়া। আর্টিস্ট ফোরাম এবারে একদম বিভিন্ন কালারের সমন্বয়ে আর্টিস্ট ফোরামের এবারে নির্বাচন, এবং তুমি, চন্দনদা, বাসব দত্তা, তিনজনের আগেও ছিল, এখন তোমাদের এই নতুন এই ফোরামের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে কিছু কথাবার্তা চলছিল, সেই বিষয়ে তুমি কি বলবে? সোশ্যাল মিডিয়াতে যে কথাবার্তা চলে, তার যে কোথার থেকে উৎপত্তি আর কোথার থেকে নিষ্পত্তি, তার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আমরা একটা বড় পরিবার, মাথার উপর রঞ্জিত মল্লিক আছেন, রঞ্জিত দা, বোম্বাদা ওয়ার্কিং প্রেসিডেন্ট আছেন,
দীপক দা আছেন, ভরত কল আছেন, দিগন্ত আছে, এই যে সবাই মিলে, ঋতু এসেছে এবার কমিটিতে, লাবণীদি এসেছেন, আমরা সবাই মিলে ভাবতে হবে যে কি করে আমাদের ইন্ডাস্ট্রিতে ক্রমশ কাজের পরিমাণ কমে যাচ্ছে, ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, রুটি রুজির জায়গা তো এটা, আমাদের কি করে পেট চালাতে হবে। এবং এই ব্যাপারে যে রাজনৈতিক আলোচনা হচ্ছে সেটাতে আমার একেবারেই সমর্থন নেই। তার কারণ আমরা যে যে ধরনের রাজনীতি থেকেই টালিগঞ্জে এসে থাকি না কেন, আমাদের পতাকাগুলো আমরা উত্তম কুমারের যে মূর্তি রয়েছে ওনার পায়ে রেখে টালিগঞ্জে কাজ করতে ঢুকি। এবং আমি সবসময় কামনা করি যে আমার টেলিভিশন, ফিল্ম বা ওটিটির দর্শক বা থিয়েটারের দর্শক, এই যে কটা মাধ্যমে আমি কাজ করি, শুধু বামপন্থীরা শুনলে হবে না, তার সেই কাজ সমস্ত রাজনৈতিক দল, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সমস্ত যে সাধারণ জনগণ রয়েছে তারা ভোটের সময় ঠিক করেন যে আগামী 5টা বছর কাদের দায়িত্ব দেবেন, পরের 5 বছর যে তাদেরই দায়িত্ব দেবেন তার কোনো নিশ্চয়তা নেই। তো মানুষ সেটা ঠিক করবে, কিন্তু আমাদের টালিগঞ্জের ভেতরে আমরা অন্তত বিশ্বাস করি না কোনো রাজনৈতিক দলের খুব প্রকোপ আছে, এবং আগামী দিনে সেটা তৈরি হয় যদি কোনোভাবে, আমাদের সেটা রুখতেও হবে। এখন যে অভিনেতার সঙ্গে আমরা কথা বলবো তার বিভিন্ন পরিচয় আমরা তাকে চিনি, জানি, এবং তার অভিনয় এবং তার পরিচালনা আমরা সবসময় অনুভব করি। আজকে পরবাসীর প্রিমিয়ারে তুমি এসছো, এখানে কিঞ্জল সবুজের ছবি। কি বলবে ছবিটা নিয়ে? আর আর এই ছবির যে কাহিনীটা রয়েছে, যতদূর তুমি জানো, এটা নিয়ে যদি একটু কিছু বল। অ্যাকচুয়ালি আমি ছবিটা সম্পর্কে কিছুই জানি না, আমাকে সবুজ এখানে আমন্ত্রণ জানিয়েছে। সবুজ আমার আগের ধারাবাহিকে অভিনয় করতো। আমি সবুজের মধ্যে একটা অসাধারণ স্পার্ক দেখেছি। মানে সবুজ খুব ইন্টেলিজেন্ট অভিনেতা, খুব সেরিব্রাল অভিনেতা এবং খুব সিনসিয়ার অভিনেতা, যেগুলো আজকাল ক্রমশ কমে যাচ্ছে। তো সেইটা আমি সবুজের মধ্যে দেখেছি। সবুজের আগের একটা ছবি, সেটা আমি দেখতে গেছিলাম। আমি যখন আমাকে বললো আলাম যে আমি কি ফাঁকা থাকি, তোর কাজ দেখতে আমি অবশ্যই আসবো, বললো প্লিজ দাদা তুমি এসো, এসে আমাকে যা বিশ্লেষণ করার, যেটা মনে হয়েছে খারাপ, যেটা ভালো হয়েছে একটু বলো আমাকে। আমার মনে হয় ও খুব সপ্রতিভ একজন মানুষ। শুধুমাত্র অভিনেতা ভালো হলেই তো হবে না, একটা স্বতঃস্ফূর্ত মানুষ হতে হবে, একটা ভালো মানুষ হতে হবে। সেটা সবুজের মধ্যে ভীষণভাবে বর্তমান, এবং ভবিষ্যতে আমার মনে হয় এই ছেলেটি অনেক দূর যাবে। যে কারণে এখানে আসা, অনেকটাই দূর। আমাদের একদম দক্ষিণের মানুষ আমি, সেখান থেকে উত্তরে আসা, দমদমে আসা সত্যি অনেকটা দূর। কিন্তু সিনেমা দেখার তাগিদে তো পৃথিবীর যে কোনো প্রান্তেই যেতে হয়। আমাদের গোয়া ফেস্টিভ্যালেও যাই, বা তাদের এখানেই বা নয় কেন। আমার মনে হয় ছবিটা ভালো হয়েছে। ছবিটা সম্পর্কে যেটুকু শুনেছি, আমি নিজে দেখে এবার বুঝতে পারবো যে কতটা কি। তবে যে কোনো সিনেমার সঙ্গে আমি থাকতে চাই, কারণ আমি নিজে একজন সিনেমার কর্মী, একজন সিনেমার ছাত্র। তো সেখান থেকেও অনেক কিছু শেখার আছে, একটু জানার আছে, একটু বোঝার আছে। তো সেইটা আমি চাই যে আজকালকার ছেলেমেয়েরা কীরকমভাবে কাজ করছেন, আমরা একরকমভাবে কাজ করে এসেছি। তারপরে এখনকার ছেলেমেয়েরা যারা ডিজিটাল এজে জন্মেছে, বেসিক্যালি তারা কিভাবে কাজ করে, তারা জীবনটাকে কিভাবে দেখছেন, তারা সমাজটাকে কিভাবে দেখছেন, সংস্কৃতিকে কিভাবে দেখছেন, শিল্পকে কিভাবে দেখছেন। এইটার জন্যই আমার প্র্যাকটিক্যালি আসা। আমি সব জায়গায় ঘুরে ঘুরে সব সিনেমা দেখি, সব যে প্রিমিয়ারে দেখি এমন নয়। সেদিন একটা ছবি দেখলাম, প্রসঙ্গত বলে রাখি, সেটা অদম্য বলে একটা ছবি, অপূর্ব লেগেছে আমার, অপূর্ব। মানে সিনেমার ছাত্র হিসেবে আমার মনে হয় এখনো অনেক কিছু শেখা বাকি। এই ধরনের ছবি দেখলে সেটা আমার মনে হয় এই ছবিটা আমাকে সেই তৃপ্তি দেবে। তো সেই কারণেই সবার সঙ্গে এখানে মিলিত হওয়া। অভিনয়ের শিক্ষক বোধহয় এরকমই কথা বলবে, এবং অভিনয় যারা শিখছে এখন তাদের জন্য প্রকৃত শিক্ষক আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। এবং আমার শেষ প্রশ্ন তোমার কাছে, যে তুমি যেটা বললে সবুজের মধ্যে সেই মেটেরিয়াল, সেই একটা ইচ্ছে, ডেডিকেশন সব কিছু আছে, কিন্তু আমি সাম্প্রতিককালে সুভাষিস দা এবং অন্যান্য ইন্টারভিউ যখন করেছি, তখন তাদের যাদের ইন্টারভিউ করেছি, তারা আমাকে এই নিয়ে বলেছে যে বর্তমানে যারা নতুন আসছে তাদের মধ্যে ডেডিকেশনে সামহাও একটু মিসিং থাকে, এবং দু চারটে কাজ করার পরে সেই স্পার্কটা খুঁজে পাওয়া যায় না। না, আমার মনে হয় না। আমার মনে হয় দে আর ভেরি ডেডিকেটেড, ভেরি ফোকাসড। কেননা
তারা জানে তাদের কম্পিটিশন এত বেশি, তারা যদি ফোকাসড না হয় প্রপারলি, তারা যদি ডিটারমাইন্ড না হয়, তাহলে বোধহয় ঘাড়ের ওপর আরেকটা মানুষ নিঃশ্বাস ফেলছে। আগেকার মানুষের এতটা কম্পিটিশন ছিল না, হয়তো একটা চরিত্রের জন্য এখন দাবিদার হয়তো 2000 মানুষ। তো সেখানে আমাকে প্রমাণ করে দিতে হচ্ছে, মানে আজকের অভিনেতাকে প্রমাণ করে দিতে হচ্ছে যে সে সবার থেকে আলাদা, বা সে তারপর তো তার অধ্যাবসায়, তার শিক্ষা দীক্ষা, তার কপালও খানিকটা ব্যাপার আছে, তার যোগাযোগ সবটা মিলিয়ে এবং তার কাজ তাকে আগামী দিনে নিয়ে যাবে। তবে আমার মনে হয় যে সামনের দিনে কিন্তু খুব ভালো ভালো কাজ হচ্ছে। এবং আজকে এই যে ওয়েব সিরিজ হচ্ছে বা সিনেমা একটু অন্যরকম ব্যতিক্রমী সিনেমা হচ্ছে, এটা কিন্তু একটা ভেরি গুড সাইন বাংলা ছবির। কিন্তু যে লোকে যে বলে যে একদম খুব খারাপ অবস্থা, হলে লোকে যাচ্ছে না বা ইত্যাদি, সেটা কিন্তু আমি মানি না। একটু সময় হয়তো লাগছে, কেননা এমন একটা আহ, অবক্ষয়ের মধ্যে দিয়ে আমরা চলে গেছিলাম বেশ কিছু বছর ধরে, আবার সেই জায়গাটা কিন্তু উঠে আসছে। আর সেই কারণে আজকে বাঙালি প্রসেনজিৎ কিন্তু পদ্মশ্রী পান। হ্যাঁ, তো সেটার একটা গুরুত্ব আছে নিশ্চয়ই আর কি। তো আমার মনে হয় ভালো কাজ করলে সেখানে কিন্তু থেকে যাওয়ার একটা ফ্যাক্টর থাকেই আর কি। একদম। আজকে আমরা প্রখ্যাত সাহিত্যিক শঙ্করকে হারিয়েছি, কি বলবে? আহ, যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার সাহিত্য চর্চা হয়তো খুব একটা ছিল না, কিন্তু একটা সময় তো এই মানুষটা অসাধারণ কাজ করে গেছেন, যে কাজগুলো আমরা বরেণ্য পরিচালকরা সব কাজ করে গেছেন, সেই সব মানে গল্প নিয়ে, সেই উপন্যাস নিয়ে। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, সেটা হয়তো অনেকেই জানেন না, সেটা হচ্ছে শঙ্করের বিখ্যাত উপন্যাস চৌরঙ্গী, সেটা নিয়ে একটা সিনেমা হয়েছিল। সেই সিনেমার চিত্রনাট্যকার ছিলেন আমার বাবা শ্রী অমল সরকার। হ্যাঁ, এবং IMDb বা ইত্যাদিতে খোঁজ করলে এখনো জানা যাবে উনি প্রধান সহকারীও ছিলেন, প্লাস এই ছবির স্ক্রিপ্ট করেছিলেন। এবং আরেকটা ঘটনা বলি যে শঙ্কর চাননি যেটা ছবি হোক। হ্যাঁ, উনি যে কোনো কারণেই হোক, হয়তো ভরসা করতে পারছিলেন না তখন যে যে ধরনের সিনেমা হতো, এই সিনেমাটা হ্যান্ডেল করতে পারবে কিনা মানুষ। কিন্তু বাবা ওনাকে গিয়ে ওনার গল্পটাই চিত্রনাট্য আকারে শুনিয়েছিলেন। তখন উনি বলেছিলেন, অমরবাবু আপনি যদি স্ক্রিপ্টটা করেন তাহলেই আমি ছবিটা দেবো, মানে আমি রাইটসটা দেবো আর কি। তো সেই আজকে শঙ্করের জীবনাবসান ঘটলো। সেই মানে আমরা তো ছোটবেলা থেকে পড়েছি নানান রকম গল্প, এক ব্যাগ শঙ্কর কিনে বাড়ি বাড়ি ফিরেছি হাতে ঝুলিয়ে সগর্বে আর কি। তো সেইটা আমার মনে হলো যে দেখুন, মানুষ তো চিরকাল থাকবেন না, চলে যাবেন, কিন্তু এই পতনগুলো না সত্যি সত্যি আমাদের বোধহয় একটু নাড়িয়ে দেয়, একটু কোথাও বোধহয় একটা অস্থিরতা তৈরি করে যে সত্যিকারের মানুষগুলো যারা সত্যি গুণী মানুষ তারা হয়তো চলে যাচ্ছেন, কেউ না কেউ তো তার জায়গা নেবে, কিন্তু ওই মানুষটার জায়গা হয়তো হবে না, শঙ্কর আরেকটা হবে না, আরেকটা ভালো সাহিত্যিক হয়তো হবে, কিন্তু এইটাই মানে অপ্রাপ্তি আমাদের সবারই। ন্যাচারালি আমার মনে হয় যে সত্যি সত্যি একটা নক্ষত্র পতন তো বটেই আর কি। এখন কথা বলে নেব ইকবালের সঙ্গে। আপনারা ভাবছেন ইকবাল কে? আমার পাশেই দাঁড়িয়ে আছে পরবাসীর অন্যতম চরিত্র ইকবাল, মানে আমাদের সবুজ বর্ধন। সবুজ, একটা ডিফারেন্ট কাপ অফ টি, এরকম কাপে মানে তোমাকে সচরাচর দেখা যায় না। একটি মুসলিম ধর্মের একটা চরিত্রে তুমি কাজ করছো পরবাসীতে, কি বলবে? হ্যাঁ, বিং অ্যান অ্যাক্টর এটা সবসময় খুব একটা লোভের জায়গা থাকে যে আমি যে ধরনের চরিত্রে আগে অভিনয় করেছি তার থেকে ডিফারেন্ট। এখানে আমি বলবো শুধুমাত্র চরিত্রগতভাবে এটা ডিফারেন্সিয়েট করছে না, কারণ এই ধরনের পিরিয়ডিক ফিল্মেও আমি হয়তো প্রথমবার কাজ করছি, সেইটা আমার কাছে খুব স্পেশাল। এবং একজন অভিনেতা হিসেবে সব থেকে বড় চ্যালেঞ্জ এটাই থাকে যে আমি যেটা নই সেটা হয়ে উঠবার। আমরা চেষ্টা করেছি, এবার দেখা যাক সেটা আমি কতটা সাকসেসফুলি ডেলিভার করতে পারি, সেটা দর্শক বলবে। সামান্য যদি তোমার শেডটা নিয়ে একটু বলো, কিঞ্জলের সঙ্গে তোমার প্রথম কাজ এটা, তো কি বলবে? কিঞ্জল রয়েছে, সাথীদি রয়েছে, সিনিয়র অভিনেতা অভিনেত্রী, তো তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং তোমার শেডটা নিয়ে একটু। হ্যাঁ, এমনি কিঞ্জলদা লোকাতার সঙ্গে ব্যক্তিগত জীবনে তো আমাদের বেশ অনেকেই পরিচয় ছিল, বন্ধুত্ব ছিল, লোকাতার সঙ্গে আগেও কাজ করেছি। হ্যাঁ, কিঞ্জলদার সঙ্গে সাথীদের সঙ্গে এটা প্রথমবার কাজ, খুবই ভালো অভিজ্ঞতা। আমরা খুব যেহেতু যেটা বললাম ত্রিপুরায় শুট হয়েছে, অনেক দিন আমরা ত্রিপুরায় ছিলাম এবং খুবই একটা আইসোলেটেড জায়গায় ছিলাম, আমরা সব একসাথেই ছিলাম। শুটের ফাঁকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতাম, এক্সপ্লোর করতাম জায়গায়, এবং সেটার থেকে বড় কথা শুটটা খুব মানে খুব কর্ডিয়ালি করেছি। আমরা শুধু অভিনেতারা নয়, আমাদের যে বাকি টিম রয়েছে, পরিচালক মনেদা, প্রযোজক অনিল কাকু, টোটাল টিমটা খুব দারুণভাবে কাজ করেছে। মন মানে না পরে হচ্ছে ব্যাক টু ব্যাক পরবাসী। এখন সবুজ একেবারে আমাদের বাঙালি হৃদয়ে একটা আলাদা জায়গা করে নিয়েছে। সবুজ ব্যাক অন আবার কি দেখতে পাচ্ছি? এটা আমার কাছে খুব একটা মজার বিষয় যে এক সপ্তাহ আগে আমার মন মানে না বেরিয়েছে, সেখানে আমাকে যেভাবে দর্শক দেখেছে তার থেকে একদম 180 ডিগ্রি আলাদা ফিডব্যাক। সেটা আমার কাছে, যেটা প্রথমেই বললাম, যে কোনো চরিত্রের জন্য এভাবেই মুখিয়ে থাকে অডিয়েন্স। তো ঠিক আছে, মন মানে না রিভিউ তো ভালোই এসছে। এখন আমি পুরোপুরি লুক ফরওয়ার্ড রয়েছি টুয়ার্ডস পরবাসী।
কিঞ্জলের সঙ্গে অভিনয়ের এক্সপিরিয়েন্স কেমন? খুবই ভালো, খুবই ভালো। কিঞ্জলদার সঙ্গে আমরা যেহেতু মানে বয়সের ব্যবধানে খুব বেশি নয়, বন্ধুস্থানীয়, দাদা স্থানীয়, খুব মজা করেছি, খুব ভালো লেগেছে কাজ করতে। তোমার যারা ফ্যান, তোমাকে যারা ভালোবাসে, তাদের জন্য ছোট্ট করে কি বলবো? একটাই কথা বলবো, আপাতত আপনাদের কাছে যে সমস্ত প্রেক্ষাগৃহে পরবাসী চলছে, প্লিজ চলে আসুন। কারণ এখন বাংলা সিনেমাকে ওই চেনা পরিচিত লব্জ আমি বলতে চাই না, কিন্তু আপনার প্লিজ বড় পর্দার জন্য বানানো সিনেমা বড় পর্দায় দেখুন। পরে কি ওটিটিতে আসবে সেটা অনেক পরের কথা। ইনিশিয়ালি আপনার হলে এসে ছবিটা দেখুন এবং কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিন, মানে আমরা সেটা ওয়েলকাম করার জন্য রেডি, ভালো মন্দ যেটাই লাগুক, কিন্তু তার আগে ছবিটা দেখতে হবে। একদম, থ্যাংক ইউ সবুজ। এখন যে অভিনেত্রীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, তিনি মঞ্চতে তো তার দুর্ধর্ষ অভিনয় আপনারা দেখেইছেন। আজকে আমরা এসেছি যে প্রিমিয়ারে পরবাসী, সেই প্রিমিয়ারে বিশেষ চরিত্রে আমরা দেখতে পাবো সাথীদিকে। তোমার ক্যারেক্টার নিয়ে যদি আমাদের জজবাত 24 বাংলাতে কিছু বলো। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চরিত্র নিয়ে বলার মতন সেরকম কিছু নেই। একটি বাংলাদেশের পরিবার, নিমাই মাস্টার, তার স্ত্রীর ভূমিকায় আমি এখানে অভিনয় করেছি। সেই নিমাই মাস্টার তার ফ্যামিলিকে নিয়ে কেন বাংলাদেশ ছেড়ে পালিয়ে ত্রিপুরার একটি গ্রামে গিয়ে উপস্থিত হলো, এই জার্নিটা খুব ইম্পর্ট্যান্ট। এবং সেখানে গিয়ে কিভাবে সে নিজের জীবন অতিবাহিত করতে লাগলো। একটা 15 বছরের একটা গ্যাপ আছে, ছেলেমেয়েরা বড় হলো, এই নিয়ে পুরো গল্পটা। এবং শেষ কি হলো, এটা পুরোটা একটা গল্প। এটার মধ্যে কোনো গিমিক নেই, কোনো এই জিনিসটা করলে দর্শক দেখবে ওরম ব্যাপার নেই। এটা একটা বাংলা গল্প এবং এটা একটা সত্যি ঘটনা। অনিল দা, মানে আমাদের এই পরবাসী যিনি প্রডিউসার, অনিল দেবনাথ দা, ওনার লেখা এই গল্পটা কিন্তু একদম সত্যি ঘটনা। ওনার নিজের পরিবারের কারোর গল্প এটা, সেটা এক্স্যাক্টলি আমি জানি না কার গল্প, কিন্তু এটা একদম সত্যি ঘটনা। কিঞ্জলের সঙ্গে স্ক্রিন শেয়ার করে কেমন? কিঞ্জল, লোকনাথ দা, যতজনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি সবার সঙ্গেই স্ক্রিন শেয়ার করে খুব ভালো লেগেছে। এবং সবাই এরা প্রফেশনাল, যার জন্য কখনোই মনে হয়নি এইটা প্রথম করছি। আমাদের এটাই একটা গুণ যে আমরা প্রথম করলেও মনে হয় যেন কতদিন আমরা কাজ করছি। তবে ওখানকার লোকাল যারা অভিনয় করেছে, বিশেষ করে যে নায়িকা রঞ্জিতা, যে আসামি মেয়ে কিন্তু বম্বেতে কাজ করে, ওর সঙ্গে খুব কমফোর্ট জোনে ছিলাম। কারণ একদম বাইরের একটা অন্য ল্যাঙ্গুয়েজের একটা মেয়ে, তার সঙ্গে কথাবার্তা বা আমাদের বলতেও একটু অসুবিধা ছিল। কিন্তু আমরা কাজটা খুব ভালো করে করেছি এবং সবাই খুব মিলেমিশে করেছি এবং বন্ধুত্বপূর্ণভাবে আমরা 18-20 দিন পুরো কাটিয়েছি ত্রিপুরাতে। থ্যাংক ইউ।